হঠাৎ কেমন লাগলো, বুকে কেমন চিনচিন করে অস্বস্তি হতে লাগলো, শরীর কেমন জ্বালা পোড়ায় ছেয়ে গেল। জাংকুক শোয়া থেকে উঠে পড়ে, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে মায়ের কাছে যায়। আম্মা, তে কই? জাংকুকের কথায় জিন ভ্রুকুচকে বলল, তোর জন্য না চা বানিয়ে নিয়ে গেল? আবার চলে এসেছো তো? এখানে আসেনি। জাংকুক দ্রুত পায়ে ড্রয়িং রুমে আসে, কি মনে করে বেগমের রুমের দিকে যায়। তখনই কানে আসে তার মৃদু গোঙানির শব্দ। জাংকুকের বুকের খাঁচা কেঁপে ওঠে। বেগম তখন তেকে দরজার সাথে চেপে ধরে রেখেছে। জাংকুক আর জিনের সব কথাই বেগমের কানে এসেছে, তাই তো তের মুখে হাত দিয়ে চেপে ধরে রেখেছে। জাংকুক মুহূর্তেই রেগে যায়, গলা কাঁপিয়ে বেগম বলে ডেকে ওঠে। দরজা ধাক্কিয়েও কোনো হেলদোল করতে পারে না। জাংকুকের চিৎকারে বাসার সবাই ছুটে আসে। তাকে পাগলের মতো বেগমের দরজা ধাক্কাতে দেখে কারো বুঝতে কষ্ট হয় না কাহিনী কি। যে হোক এগিয়ে এসে বলল, সে কি আবারও? জাংকুকের সারা শরীর রাগে থরথর করে কাঁপছে। যে হোপের দিকে তাকিয়ে বলল, ও আমার তেকে। যে হোপ চেঁচিয়ে বলল, বেগম, তের সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে না। জাংকুকের শরীরে অসুরের শক্তি ভর করে, পা দিয়ে ধাক্কিয়ে দরজা ভাঙতে চায়। বেগম জাংকুকের এমন কাজে কিছুটা ভরকে যায়। সেই সুযোগে তে বেগমের হাতে কামড়ে ধরে। বেগম ছিটকে কিছুটা দূরে গেলে তে দরজার ছিটকিনিটা কিছুটা খুলতে সক্ষম হয়। বেগম এসে আবারও তেকে আটকাতে চায়। সে বুঝতে পারে জাংকুক যে কোনো সময় দরজা ভেঙে ফেলবে, তাই কেচি হাতে নেয়। এখনই সব চুল কেটে দেবে। তে দরজাটা একটু খুলে দেওয়াতে জাংকুক জোরে ধাক্কা দেওয়ার কারণে দরজার ছিটকিনিটার নাট বল্টু সহ দরজা খুলে যায়। তে হাউমাউ করে কেঁদে ওঠে। তে লম্বা বেনি বেগমের এক হাতে, আরেক হাতে কেচি। জাংকুক এবার আর কাউকে পরোয়া না করে ইচ্ছে মতো বেগমকে মারতে থাকে। এমন মার মারে যে বেগমের শরীরে দাগ বসে যায়। কেউ বাধা দেয় না, যেন এমন কাজের একটাই শাস্তি। জাংকুক কিছু বলার আগেই যে হোক বেগমকে থাপড়াতে থাপড়াতে মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের করে দেয়। লিসা ফুপিয়ে কাঁদে। যে হোক হুঙ্কার ছেড়ে বলল, একদম না, একদম শব্দ করবি না। শব্দ করলে এই বদমাইশের সাথে তোকেও বের করে দেব। সবাই এমন কাজে হতবাক, কারো মুখে কোনো শব্দ নেই। জাংকুক তেকে নিয়ে রুমে চলে যায়। তে তখনও তার লম্বা বেনি বুকে জড়িয়ে রেখেছে আর কাঁদছে। জাংকুক দরজা আটকে তেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তে জাংকুকের বুকে মিশে যেতে চায়। জাংকুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন বুকের ভেতর ঢুকিয়ে নেবে। ফিসফিস করে বলল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম জান, মনে হচ্ছিল আমার কলিজা ছিঁড়ে নিচ্ছে। আমিও খুব ভয় পেয়েছিলাম। এই যে বুকে নিয়েছি, আর কোনো ভয় নেই। দেখি, আর কেঁদো না তো। তে কান্না থামায়, কিন্তু জাংকুককে ছাড়ে না। এই বুকে এত শান্তি কেন? এই বুকে এসে অশান্তি কেটে শান্তির দেখা মিলেছে। তে জাংকুকের বুকে মাথা রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাংকুক তের মনোবাসনা বুঝে চুপচাপ দাঁড়িয়ে ভাবে, তের বিপদ হয়েছিল বলে কি তখন তার শরীরে এমন জ্বলছিল? প্রিয় কারো বিপদ হলে কি এমন লাগে? সবারই এমন হয়। জাংকুকের হলো তো। তেকে বিছানায় বসিয়ে সে ফ্লোরে বসে তের হাত ধরে বলল, বড় আব্বু তাড়িয়ে দিয়েছে, আর কেঁদো না। তে তার চুল দেখিয়ে বলল, আমার চুল কাটতে চেয়েছিল। এই চুল তো আপনার খুব পছন্দের। আমার নিজেকে পাগল পাগল লাগছিল জানেন। খাটে বসা অবস্থায় তের চুল ফ্লোরে ছুঁয়ে যায়। জাংকুক চুলে হাত দিয়ে চুমু খায়। আসলেই তার চুলগুলো খুব পছন্দ, এতটা পছন্দ যে রাতে ঘুমালেও কাছে টেনে রাখে। জাংকুক চুপচাপ তের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তে আর জাংকুকই কেবল জানে আজকে কত বড় বিপদের হাত থেকে তারা রক্ষা পেয়েছে। পরপর এমন বিশ্রী ঘটনার সম্মুখীন হওয়ার কারণে তে একদম নিশ্চুপ হয়ে গেল। পরের কয়েকটা দিন কারোর সাথে তেমন কোনো কথা বলল না, সারাক্ষণ চুপচাপ থেকেছে। জাংকুক স্বাভাবিকভাবে কথা বলতে চাইলেও তে তার কথায় সাড়া দিল না। জাংকুকও আর জোর করেনি, থাকুক কিছুটা নিজের মতো। কিন্তু তার মনের ভেতরের অস্বস্তিটা শুয়ের মতো খুঁচিয়ে যাচ্ছিল। সে বাসায় থেকেও বেগমের বিষাক্ত ছোবল থেকে তার তেকে রক্ষা করতে পারেনি। তের এই নিশ্চপতা প্রাণহীন আচরণ জাংকুককে শান্তি দেয় না। তের এই বিষণ্ণতা দেখে জাংকুকের মনের কিনারা ঘেঁষে মন খারাপ তেড়ে আসে। কিন্তু সে যথাসম্ভব চাইছে সবার সামনে নিজের মন খারাপ না দেখাতে। যে বোঝার সে যদি না বোঝে, অন্য কেউ বুঝে কি লাভ? তের মা ইয়ঞ্জন এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে হতবাক হয়ে যায়। একটু দেরি হলে কি হতো ভেবেই ওনার অন্তরাত্মা কেঁপে ওঠে। পরিস্থিতি বিবেচনা করে মেয়েকে সাথে নিয়ে যেতে চাইলে জাংকুক না করে। ওনার ধারণা গ্রামে গেলে তের মন ভালো হবে, কিন্তু জাংকুকের মন বলে জাংকুকের সান্নিধ্যে থাকলে
খুব তাড়াতাড়িতে স্বাভাবিক হবে, তাই সে তাকে নিজের কাছেই রাখতে চায়। জিনও ছেলের কথায় সায় দেয়। ওনার দৃঢ় বিশ্বাস জাংকুকের মন ভালো করে রাখতে পারবে। অগত্যা কোনো উপায় না পেয়ে ইয়ঞ্জুন স্বামীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে চলে যায়। মেয়ের যেহেতু বিয়ে হয়েই গেছে, সুতরাং মেয়ের জামাইয়ের কথাও তো রাখতে হবে। বিকেলে জিমিন তের কাছে যায়। তে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু চোখ খোলা। জিমিন কাছে গিয়ে বসে আলতো করে হাসে। জিমিনকে দেখে তে উঠে বসে। জিমিন বলল, অবেলায় শুয়ে আছে যে, শরীর খারাপ নাকি? না আপু, এমনি ভালো লাগছিল না। জিমিন তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তের মুখটা শুকিয়ে আছে। কথায় আছে না, মানুষের মন খারাপ থাকলে সবার আগে মুখেই তার ছাপ পড়ে। জিমিন তের হাত ধরে বলল, যা হয়েছে ভুলে যাও না। মনে করে এটা কোনো দুর্ঘটনা? ভুলতে পারছি না, সারাক্ষণ মনে এসবই ঘুরছে। এসব বাজে লোকের স্মৃতি মনে রেখে বর্তমান নষ্ট করার কি কোনো মানে হয়? তাই কিছুই বুঝলো না। জিমিনের দিকে তাকিয়ে বলল, মানে? তোমার এমন নিশ্চুপতা দেখে ভাইয়া যে চুপচাপ হয়ে গেছে, তাকে চোখে পড়ছে না তোমার? আর কেউ না জানুক বা না বুঝুক, তুমি তো বুঝো যে ভাইয়া কতটা চঞ্চল। সে নিজেও এটা লক্ষ্য করেছে। তার সাথে অনেকবার স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তার কথা বলতে ইচ্ছে করেনি, তাই সে কথাও বলেনি। জাংকুক আর জোরও করেনি। তারপর থেকে চঞ্চল জাংকুক চুপচাপ হয়ে গেছে। সারা মুখে হাসি ল্যাপটানোর নিচে বিষাদের ছায়া স্পষ্ট। তে দেখেছে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে, কিন্তু স্বাভাবিক হয়ে ওঠা হয়নি। সারাক্ষণ বেগমের করা কাজের কথা মনে পড়ে। জিমিনের কথায় যেন কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। মুখে আলতো হাসি ফুটিয়ে বলল, জানি। জিমিন উঠে দাঁড়িয়ে বলল, আমি চাই তোমরা দুজন ভালো থাকো। জিমিনের কথাইতে মুচকি হাসে, কিন্তু এর জন্য কি করতে পারি? তোমার মন যা সায় দেয় তাই করো, কিন্তু খেয়াল রেখো ভাইয়ার সাথে সম্পর্ক ঠিক করা চাই। জিমিন চলে গেলে তে আশেপাশে চোখ বুলায়। জাংকুক এখন অফিসে। সকালে গোসল করে তোয়ালেটা চেয়ারে মেলে দিয়ে গেছে। সেটা এখনো আগের মতোই আছে। তে তোয়ালেটার দিকে তাকিয়ে জাংকুকের দুষ্টুমি মাখা চেহারার কথা মনে করে। এই কয়েকদিন এই দুষ্টু চেহারা আর দেখা হয়নি তের। তে চুপ থেকেছে বিধায় জাংকুকও রুমে টু শব্দও করেনি। তের মন খারাপ, তার কারণেই জাংকুক কষ্ট পাচ্ছে। বেডসাইড টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে তে এই প্রথম জাংকুককে ফোন দেয়। দুরু দুরু বুকে ফোন রিসিভ হওয়ার অপেক্ষা করে। কিছুক্ষণ পরে অফিস টাইম শেষ। জাংকুক দ্রুত গতিতে হাতের কাজ শেষ করতে চাইছে। কাজের ব্যাঘাত ঘটিয়ে তখনই তীব্র কম্পন অনুভব করে টেবিলের ড্রয়ারে। বিরক্তিতে জাংকুকের ভ্রু জোড়া কুঁচকে যায়। মুখে বিরক্তির আভাস ফুটে ওঠে। ব্যস্ত হাতে ড্রয়ার থেকে মোবাইলটা বের করে দেখে সন্ধ্যাবেনী নামটা জলজল করছে। মুহূর্তের মাঝেই তার সকল ক্লান্তি বিরক্তি উধাও হয়ে যায়। মুখে ফুটে ওঠে মুচকি হাসি। তে, তার পিচ্চি আদরে বউ তাকে ফোন দিয়েছে। জাংকুক স্বাভাবিকভাবেই ফোনটা রিসিভ করে। তারপর খুব সাবলীল গলায় বলল, হ্যালো তে, বলো। জাংকুকের কথা শুনে তের মন দুলে ওঠে। মুখে লজ্জার আভা দেখা দেয়। জাংকুক এত স্বাভাবিকভাবে কথা বলছে যেন তে 8-10টা বউয়ের মতো রোজ অফিসে বরের খোঁজ নিতে ফোন করে। জাংকুকদের কোনো সারা শব্দ না পেয়ে কান থেকে ফোন নামিয়ে দেখলো লাইন কেটে গেল নাকি। কিন্তু এখনো যে সংযুক্ত দেখাচ্ছে, তাহলে কথা বলছে না কেন এই মেয়ে? জাংকুক আবার বলল, হ্যালো তে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ভালো আছেন আপনি? এমন প্রশ্ন করে তে নিজেই বিরক্ত হয়। দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে। জাংকুকের প্রশ্নে মুচকি হাসে। হাত দিয়ে ঘাড় মাসাজ করে চেয়ারে হেলান দিয়ে বসে। তে যে এমন প্রশ্নে বিব্রত বোধ করেছে, এটা সে বেশ বুঝতে পেরেছে। সে চাইলেই আরো লজ্জা দিতে পারে, কিন্তু পাখি এতদিন ডানা গুটিয়ে রেখেছিল, আজকে হালকা ঝাপটাচ্ছে। জাংকুক চায় না তার কথায় তে আরো লজ্জা পাক, তাই আশকারা দেয়া গলায় বলল, ভালো আছি। আমার বউ কেমন আছে? জাংকুকের স্বাভাবিক কথায় তে মুচকি হাসে। বউ শব্দটা কর্ণগোচর হতেই মুখে হাজারো লজ্জার প্রজাপতি উড়ে যায়। হাতের আঙুল খুঁটে বলল, ভালো। কি করছেন আপনি? কিছুক্ষণ পর ছুটি তো, তাই হাতের কাজ ছেড়ে নিচ্ছি। আচ্ছা, ফোন দিলে যে, আপনার কি খুব ক্লান্ত লাগছে? এর প্রশ্নে জাংকুক বলে, না তো, ক্লান্ত লাগছে না। কি হয়েছে বলো? এ আমতা আমতা করে বলল, আমার না আপনার সাথে ঘুরতে মন চাইছে, তাই। জাংকুকের মনে যেন আচমকা বৃষ্টি হয়। কড়া বর্ষণে অন্তরাত্মা কেমন শীতল হয়ে ওঠে। দম আটকে বলল, আমি আসছি, তুমি রেডি হয়ে থাকো, বাসার নিচে এসে ফোন দেবো। এ কান থেকে ফোনটা নামিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চোখ মেলে নিজের লজ্জাবতীর মতো নেতিয়ে যাওয়া মুখটা দেখে।
পরের সময়টা খুব দ্রুত কেটে যায়। জিনের কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিধার দোটানায় হালকা ছাই রঙা শাড়ি গায়ে জড়ায়। ফর্সা শরীরে ছাই রংটা বেশ মানিয়েছে। জাঙ্কুকের পছন্দ অনুযায়ী লম্বা চুলগুলো বেনি করে নেয়, মুখে হালকা সাজ দেয়। তারপর জাঙ্কুকের ফোন পেয়ে নিচে নেমে যায়। জাঙ্কুক একটা রিকশায় বসেছিল। তেকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তারপর আশেপাশে তাকিয়ে তের দিকে হাত বাড়িয়ে দেয়। তে জাঙ্কুকের হাত ধরে রিকশায় উঠে বসে। রিকশা চলতে শুরু করলে অনিচ্ছাকৃত ভাবেই দুজনের বাহু পা স্পর্শ করে যায়। তের মনটা নেচে ওঠে। জাঙ্কুকের গায়ের পারফিউমের ঘ্রাণে তার কেমন বিবশ লাগে। জাঙ্কুকের দিকে তে কিছুটা চেপে বসে। জাঙ্কুক ব্যাপারটা খেয়াল করে বলল, ঠিক হয়ে বসো, আমি ঠিক আছি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে আরেকটু হলেই তে রিকশা থেকে পড়ে যাবে। তুমি কি রিকশা থেকে পড়ে কোমর ভাঙার পায়তারা করছো? না না তো, তাহলে এভাবে বসছো কেন? আমি ঠিক আছি। ঠিক আছে বলার সাথে সাথেই রিকশা রাস্তার এক ভাঙা জায়গায় এসে প্রচন্ড ঝাঁকুনি খেলে তে পড়ে যেতে নেয়। জাঙ্কুক বিরক্তিকর কণ্ঠে রিকশাওয়ালাকে বলল, মামা আসতে যান, আরেকটু হলেই তো ফেলে দিতেন। তারপর তের কোমর ধরে টেনে জাঙ্কুকের সাথে চেপে বসালো। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে তে হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের অবশ্য এসবে খেয়াল নেই, সে সামনের দিকে তাকিয়ে আছে। তের কোমরে তখনও জাঙ্কুকের হাত। তে নতজানু হয়ে যায়, বুকে অসামান্য কাঁপন অনুভব করে। তে ফিসফিস করে বলল, হাতটা সরান প্লিজ। কেন? নিঃশ্বাস নিতে পারছি না। জাঙ্কুক মুচকি হাসে। সামান্য কোমর ধরাতেই এই অবস্থা, এই বাচ্চা তাকে সামলাবে কি করে? জাঙ্কুক হাত সরিয়ে সামনে তাকায়। তের হঠাৎ খুবই মন খারাপ হয়। সে জাঙ্কুকের জন্য সাজলো, কই জাঙ্কুক তো একবারও তার প্রশংসা করলো না। কিন্তু তার মনটা যে জাঙ্কুকের প্রশংসা শুনতে চাইছে, তার ভাব বেশিক্ষণ চেপে রাখতে পারলো না। আস্তে করে বলল, বললেন না তো। জাঙ্কুক মাথা ঘুরিয়ে তের দিকে তাকায়। তে তার কাছে হওয়াতে দুজনের মুখ খুব কাছাকাছি। কি বলবো? তে লজ্জায় ফিসফিস করে বলল, আমাকে কেমন লাগছে?